শিক্ষা সহজের আজকের পর্বে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আলোচনা করব সমাস অধ্যায়ের ওপর থেকে বেশ কতগুলি ছোট প্রশ্নের উত্তর। যতই তোমরা ছোট প্রশ্নগুলোকে অনুশীলন করবে, ততই এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন এবং সঠিকভাবে উত্তর লেখার পদ্ধতি তোমরা তৈরি করতে পারবে খুবই সহজে। চলো দেখি তাহলে আজকে আমরা কি কি প্রশ্নের উত্তর আলোচনা করব। আজকের 1 নম্বর প্রশ্নে রয়েছে, দেখো, ধর্মান্তর শব্দটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। এর ব্যাসবাক্য হবে অন্য ধর্ম এবং এটি নিত্য সমাস। এরকম গ্রামান্তর ভাষান্তর তোমরা অনেক দৃষ্টান্তই তৈরি করেছো ইতিপূর্বে। এরপরে 2 নম্বর প্রশ্নে দেখো কি রয়েছে, উপমান কর্মধারয় সমাস কাকে বলে। এভাবে কিন্তু ডেফিনেশনও তোমরা কোশ্চেন আকারে পেতে পারো। উপমানবাচক পূর্বপদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পরপদের সমাস হলে তাকে বলছে উপমান কর্মধারয় সমাস। তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে শুধুমাত্র ব্যাসবাক্যে উপমানবাচক পূর্বপদ আর সাধারণ ধর্মবাচক পদ রয়েছে। যেমন দৃষ্টান্ত দেখো, তুষারের ন্যায় শুভ্র তুষার শুভ্র। এখানে হচ্ছে তুষার এই পদটি হচ্ছে উপমানবাচক পদ, আর শুভ্র এটি হচ্ছে সাধারণ ধর্মবাচক পরপদ। এরপর দেখো রয়েছে বহুব্রীহি শব্দের অর্থ কী। বহুব্রীহি শব্দটির অর্থ হচ্ছে বহুব্রীহি অর্থাৎ ধান্য। ব্রীহি শব্দের অর্থ ধান, আছে যার। তাহলে এটি দেখো অর্থাৎ একজন বোঝাচ্ছে সম্পদশালী ব্যক্তিকে। বহুব্রীহি সমাসের যে বৈশিষ্ট্য, এই বহুব্রীহি শব্দের অর্থের মধ্যেই কিন্তু বিদ্যমান রয়েছে। 4 নম্বর প্রশ্নে বলছে, হাঁটাহাঁটি লাঠালাঠি তাড়াতাড়ি বাড়াবাড়ি কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত। এখানে দেখো হাঁটাহাঁটি এটি কিন্তু অন্যের সাহায্য ছাড়াই বা পারস্পরিক আদান প্রদান ছাড়াই সম্ভব। তাড়াতাড়ি এটা একটা ক্রিয়ার বিশেষণ, মূলত এখানে কোনোভাবে যে পারস্পরিক ক্রিয়া সম্পাদনের অর্থই নেই। বাড়াবাড়ি এটা কোনোভাবেই এখানে পারস্পরিক ক্রিয়া সম্পাদনের অর্থ একেবারেই নেই। শুধুমাত্র লাঠালাঠি এই সমাসবদ্ধ পদটির মধ্যেই রয়েছে ব্যতিহার বহুব্রীহি, অর্থাৎ একে অপরের সাহায্য ছাড়া কখনোই কিন্তু লাঠালাঠি করা সম্ভবপর নয়। এরপর দেখো, নীলকণ্ঠ ব্যাসবাক্য সহ এর সমাস নির্ণয় করতে হবে। নীলকণ্ঠ যার অর্থাৎ মূলত মহাদেবকে বোঝানো হয়ে থাকে। এটি বহুব্রীহি সমাসের একটি দৃষ্টান্ত। 6 নম্বর প্রশ্নে রয়েছে, তৎপুরুষ শব্দটি সাধারণ অর্থ কী। তৎপুরুষ, তৎ শব্দের অর্থ হচ্ছে তার। এটি মূলত সম্বন্ধ তৎপুরুষেরই দৃষ্টান্ত, তৎপুরুষ এই শব্দটি। এবং দেখো এই শব্দের অর্থর মধ্যে তৎপুরুষ সমাসের যে বিভাজন সেটাই কিন্তু রয়েছে। সমাসবদ্ধ পদের অপর নাম কি। সমাসবদ্ধ পদের অপর নাম হচ্ছে সমস্ত পদ। এরপর দেখো 8 নম্বর প্রশ্নে বলছে, রাজমিস্ত্রি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। এর ব্যাসবাক্য হবে মিস্ত্রির রাজা। এটি হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত। যেমন রাজপথ পথের রাজা, রাজহংস যে দৃষ্টান্তগুলি আমরা পেয়ে থাকি। 10 নম্বর প্রশ্নে বলছে, নিরামিষ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। নয় আমিষ এটা নিরামিষ না তৎপুরুষ সমাস। 11 নম্বর প্রশ্নে বলছে, পুরুষ সিংহের ন্যায় ব্যাসবাক্যটিতে উপমানবাচক পদ কোনটি। এখানে উপমানবাচক পদ হচ্ছে সিংহ এবং উপমেয়বাচক পদ হচ্ছে পুরুষ, যদিও এটা চাওয়া হয়নি। এটি হচ্ছে উপমিত কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। এরপরে দেখো 12 নম্বর প্রশ্নে বলছে, 80-20 80তে 20 যার এটি কোন সমাসের দৃষ্টান্ত। এটি হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত। দেখো ব্যাধিকরণ বহুব্রীহি সমাস সম্পর্কেও তোমরা একটু জেনে রাখো, কেননা যখন তোমরা অপশানে এই ধরনের অপশান পাবে তখন জিনিসটা না জেনে তোমরা কোনোভাবেই উত্তরটি নির্বাচন করতে পারবে না। এখানে এই 80 শব্দের অর্থটাও পরে আমরা পাবো। দেখো বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যখন বিশেষণ হয় না তবে তাকে আমরা ব্যাধিকরণ বহুব্রীহি বলে। যেমন কি না, এই দৃষ্টান্তটি এখানে দেওয়া হয়েছে 80তে 20 যার। 80 শব্দের অর্থ হচ্ছে দাঁত। তাহলে এখানে দেখো এটাও বিশেষ্য পদ এবং এটিও বিশেষ্য পদ, পূর্বপদ পরপদ দুটিই বিশেষ্য পদ, কোনোটি বিশেষণ নয়।
এটিকে বলছে ব্যাধিকরণ বহুব্রীহি। আচ্ছা, এছাড়া পরপদ কৃদন্ত বিশেষণ হলেও কিন্তু ব্যাধিকরণ বহুব্রীহি হয়। কীরকম? দুই কান কাটা যার, এই যে কাটা এটি হচ্ছে পরপদ এবং এটি একটি কৃদন্ত পদ। তাহলে এটা আমরা দুটি দিক থেকে দেখলাম যে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হতে পারে। এক হচ্ছে পূর্বপদ পরপদ কোনোটি যদি বিশেষণ না হয়, আর দুই হচ্ছে পরপদ যদি কৃদন্ত বিশেষণ হয় তখনও কিন্তু ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হয়। এরপর দেখো 13 নম্বর প্রশ্ন আজকের বলা হচ্ছে না বহুব্রীহি আর না তৎপুরুষ সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। আগে না তৎপুরুষ রয়েছে, দেখো না তৎপুরুষ সমাসের ক্ষেত্রে পরপদের অর্থ সমস্ত পদে গিয়ে প্রাধান্য পায়, যেটা তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য। অপরদিকে না বহুব্রীহি সমাসের ক্ষেত্রে কি হয় না সমস্ত পদে গিয়ে অতিরিক্ত অর্থ বা ভিন্ন অর্থ প্রাধান্য পায়, যেটা বহুব্রীহি সমাসের বৈশিষ্ট্য। বহুব্রীহি সমাসের যতগুলি বিভাগ সেখানে প্রযোজ্য, আর তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য তৎপুরুষ সমাসের সমস্ত বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য। সেই দিক দিয়েই আমরা না তৎপুরুষ আর না বহুব্রীহির পার্থক্য নির্দেশ করতে পারি। 14 নম্বর প্রশ্ন দেখো, ব্যাস বাক্যে ব্যাস শব্দের অর্থ কি না বিস্তার। এরপর আজকে শেষ প্রশ্ন, আজকে তোমাদের 15টি প্রশ্নই দিয়েছি মূলত। দেখো, অলোপ দ্বন্দ্ব বলতে কি বোঝো? যে দ্বন্দ্ব সমাসে কি দেখা যায় না পূর্বপদে যে বিভক্তিটা সংযুক্ত হয়ে থাকে ব্যাস বাক্যে সেটা সমস্ত পদে গিয়ে থেকে যায়, অর্থাৎ বিভক্তি লোপ পায় না সমস্ত পদে গিয়ে, তাকে বলছে অলোপ দ্বন্দ্ব সমাস। যেমন দৃষ্টান্ত দেখো, মাঠে ও ময়দানে, মাঠে ময়দানে, এখানে ব্যাস বাক্যের পূর্বপদের এ বিভক্তি এবং পরপদের এ বিভক্তি সমস্ত পদে গিয়ে দেখো বহাল থেকে গেছে, কোনোভাবেই এগুলো কিন্তু লোপ পায়নি, তাই এটিকে বলা হচ্ছে কি অলোপ দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত। আজকে তাহলে তোমরা এই 15টি প্রশ্নই অনুশীলন করো। এরপর দেখবে তোমরা এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে যে কোনো কোশ্চেন ব্যাংকে বারবার পাবে বিভিন্ন স্কুলের প্রশ্নে। তাহলে এভাবে তোমরা ছোট প্রশ্ন যত অনুশীলন করবে দেখবে তোমাদের সমাস অধ্যায়টা খুব সুন্দর করে এই সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের সময় কিন্তু একদম ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাবে।